তুমি বলো তোমার যে তুমি যে ইন্ডিয়াতে গেছো বাংলাদেশ থেকে, so তুমি স্লোভেনিয়াতে আহ স্লোভেনিয়াতে তুমি গেছো, স্লোভেনিয়ার এম্বাসিতে আর কি, নিউ দিল্লিতে। এটার হ্যাঁ। পারপাস হলো স্টাডি ভিসা, যেটা টিআরপি বলা হয়, টেম্পোরারি রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন, এটা সাবমিট করার জন্য। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমার তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? ধরো তুমি যে গেলা আর কি, যে ইন্ডিয়াতে গেলা, তোমার টিকিট কত নিল? তোমার টিকিট প্রাইস, এয়ার প্রাইস যেটা। আহ, ঢাকা টু দিল্লি। ঢাকা টু দিল্লি। এটা হচ্ছে আপ ডাউন, হচ্ছে মানে রিটার্ন টিকিট সহকারে করছি। 20,000 টাকা নিছে। বিশ হাজার আচ্ছা, উনত্রিশ এবং তুমি গেছো কোন দিন? 11 তারিখ? 11 তারিখ 3টার ফ্লাইটে। 3টার ফ্লাইটে। এবং তোমার রিটার্ন কোন দিন? 20 তারিখ। 20 তারিখ। আচ্ছা, সো টোটাল 20,000 টাকা তুমি, তোমার কাছ থেকে প্রাইস নেওয়া হয়েছে। এটা কোন 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 এয়ারওয়েজ? এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া। আচ্ছা, এটাই সবচেয়ে কম ছিল? না, সবচেয়ে কম ইন্ডিগো ছিল। আচ্ছা, তো এটাতে কেন কাটলা তাহলে? আহ, খাবার দেয় এই জন্য। আচ্ছা আচ্ছা, তারা খাবারও দেয়। আচ্ছা, তো তার মানে ইন্ডিগো খাবার দেয় না নাকি? না, ইন্ডিগো শুধু পানি দেয়। পানি দেয়। আচ্ছা, দ্যাটস গুড। আর তুমি তারপরে ইন্ডিয়ার কোন এয়ারপোর্টে নামছো তুমি, নিউ দিল্লিতে? জি, ইন্দিরা গান্ধী। আচ্ছা, তোমার কতক্ষণ লাগছে? আমার ফ্লাইটটা ডিলে হইছে, ১ ঘন্টা ডিলে হইছে। সো আমার যেখানে ৩টা বাজে ছাড়ার কথা, ৫টা বাজে পৌঁছানোর কথা, সেখানে ৪টা বাজে ছাড়ছে। ৬টা অলমোস্ট ৬টা প্লাসের দিকে হচ্ছে আইসা ল্যান্ড করছে। আচ্ছা, সো কতক্ষণ লাগলো টোটাল আসতে তাহলে? ২ ঘন্টা। 2 ঘন্টা তুমি নেমে গেছো, এবং তোমার নামার পরে তুমি ইমিগ্রেশনে গেছো? নামার পরে হ্যাঁ, বাসে করে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে গেছে। নিয়ে পরে ওখানে থেকে বের হয়ে ইমিগ্রেশনে ওই যে একটা ফর্ম দেয়, ওটা পূরণ করতে হয়। ওটা পূরণ করার সময় বোর্ডিং পাস হারায় গেছে। তো আমি তো আর বুঝিনি, ফার্স্ট টাইম প্লেনে করতেছি। তো আমি বোর্ডিং পাস নিয়ে আমি টেনশনে পড়ে গেছি। এদিক ওদিক খুঁজতেছি। বোর্ডিং পাস পাচ্ছি না। পরে এক লোকে বলল যে, "এটা নিয়ে সমস্যা হবে না।" পরে ইমিগ্রেশনে বলছি, তো বলল যে, "ঠিক আছে, সমস্যা নাই।" আচ্ছা আচ্ছা, তুমি টেনশনে ছিলে যে আমার জি। সমস্যা হয় কিনা। আচ্ছা, তো তারপরে তুমি ইমিগ্রেশনে গেলা, তোমার কি কি কোশ্চেন জিজ্ঞেস করছে তারা? আ আমাকে জিজ্ঞেস করছে যে কোন হোটেলে উঠছি, কেন আসছি, কোন হোটেলে উঠছি, হোটেলটা কোথায়, হোটেলের নাম কি? তারপর হচ্ছে ফ্লাইট নাম্বার। পরে আমি বলছি যে আমার বোর্ডিং পাস হারায় গেছে। পরে বলছে, "তাহলে ফ্লাইট নাম্বার এইখানে মানে ওই কাগজে লিখছি কেমনে?" পরে আমি বলছি, "ওই লিখার সময় বোর্ডিং পাসটা ছিল। লিখার পর আমি আর খুঁজে পাইনি বোর্ডিং পাসটা।" তো তারপর হচ্ছে এই এতটুকুই। আচ্ছা, তোমার তারপর পারপাস। কেন আসছেন? ঘুরতে আসছি। কোন জায়গায় ঘুরবেন? এই আর সাথে কেউ আছে? এরকম আরকি। তুমি কি বলছো যে তুমি ঘুরতে আসছো? জি। আচ্ছা আচ্ছা, তোমার তোমার যে এম্বাসি ইন্টারভিউ, এটার কথা মেনশন করো নাই তুমি? না, এটা মেনশন করিনি। আচ্ছা আচ্ছা, সো তোমার ওইদিকে কতক্ষণ লাগলো? ইমিগ্রেশনে? হুম। ইমিগ্রেশনে একটু সিরিয়াল ছিল। প্রায় ০.৫ ঘন্টার মতো লাগছিল। আধা ঘন্টা। আচ্ছা, সো তুমি যে তোমার এম্বাসি ইন্টারভিউর কথা বললে, কি সমস্যা হইতো তোমার যে কারণে তুমি মেনশন করো নাই? কারণ আমার টুরিস্ট ভিসা। তো তারা তো হচ্ছে টুরিস্ট ভিসাটারে আ ও টুরিস্ট হিসেবেই দেখে যে ভিজিটিং পারপাস এ আসছে। আর হুম ডাবল এন্ট্রি বললে যদি প্রবলেম করতো যে হুম। মানে আমার তো ডাবল এন্ট্রি নাই। আমি তাহলে এম্বাসি কেন ফেস করব টুরিস্ট ভিসায়? তো এইজন্য আমি আর বলিনি। আচ্ছা, ইউজুয়ালি তো এম্বাসির জন্য যেটা যেটা যতটুকু আমি জানি, যে তোমার তোমার তো ডাবল এন্ট্রি দরকার হয় তখনই, যখন তোমার আবার আবার যদি তোমার এন্ট্রি করতে হয়। জি। হ্যাঁ, সো এই পারপাসে তো তোমার নট নেসেসারিলি যে তোমার ডাবল এন্ট্রি করতে হবে। বাট ইন্ডিয়া এটারে এইভাবে দেখে যে এম্বাসি ফেস যারা করতে আসবে তাদের ডাবল এন্ট্রি নিতে হবে। আর না হলে আদারওয়াইজ তারা এটারে করে না। আচ্ছা, এটা সব কান্ট্রির ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেবল না। তোমার তোমার যেমন ফিনল্যান্ডের ক্ষেত্রে, তোমার যখন ইন্টারভিউ দেওয়া হয় জি। এম্বাসিতে, তখন যারা বাংলাদেশ থেকে যায় তারা ইন্টারভিউ দিয়ে চলে আসে, তখন ফিনল্যান্ড
যদি তাদের যখন ভিসা হয়ে যায় তারা ফিনল্যান্ড ডেলিভারি করে দেয় বাংলাদেশে, নট নেসেসারিলি ফিজিক্যালি এটা আনতে হয় এমন কোনো রুলস নাই। সো তার মানে হলো এই, তোমার যদি সিঙ্গেল এন্ট্রিও থাকে, এটা যে কোনো ভিসাই হোক ইটস ফাইন, কারণ এম্বাসির জন্য তো আলাদা করে কোনো ভিসা নাই, যে এম্বাসি পারপাসে কোনো ভিসা আছে এমন তো কোনো কিছু নাই। সবাই তো তোমার, সবগুলোই তো ট্যুরিস্ট, যেমন যেগুলো ডাবল এন্ট্রি বা তোমার সিঙ্গেল এন্ট্রি বলে, এগুলো তো ট্যুরিজমের আন্ডারেই পড়ে মনে হয়। ট্যুরিজমের আন্ডারেই পড়ে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার, কিন্তু সবাই এটারে এইভাবে দেখে যে হচ্ছে এম্বাসি ফেস মানে ডাবল এন্ট্রি। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু, এই জায়গাটাতে একটু ক্লারিফিকেশন দরকার আর কি। সো আমার মনে হয় যে তুমি যদি বলতা যে আমার এম্বাসি ইন্টারভিউ আছে, হ্যাঁ, এটা কোনো সমস্যার কথা না, বিকজ তারপরও করি নাই, যদি ভাই এনি চান্স ই করে, ও না এই না জন্য দ্যাটস আর কি ফাইন, বলি নাই। না না দ্যাটস ফাইন, যেটা যেটা সত্য সেটাই বলতে হবে, যে তোমার আমার রিজনটা আসলে কি। হ্যাঁ, আমার রিজনটা যদি, হ্যাঁ তোমার, তোমার কারণ এটা রিজন ছিল, so তোমার ওইটা বললে কোনো সমস্যা হইতো না। এনিওয়ে, তোমার আধা ঘন্টার মধ্যে তুমি বের হয়ে গেলা, তারপরে তুমি কোথায় গেলা বের হয়ে? তারপর হচ্ছে মানি এক্সচেঞ্জের দোকানে, কারণ ওই ট্রেমে তো একটা কারোর রুপি নাই, এদিক ওদিক যেতে হলে রুপি লাগবে, পরে মানি এক্সচেঞ্জ করলাম, 78.5 করে রাখছে পার ডলার। পরে ওইখান থেকে বের হয়ে পরে আমরা সিম খোঁজার জন্য, সিম নেওয়ার জন্য জায়গায় জায়গায় খুঁজতেছিলাম। তো ওইখানে এক এয়ারপোর্টের অফিসার, পুলিশ অফিসার বললো যে অ্যারো সিটিতে যাইতে। তো অ্যারো সিটিতে কিভাবে যাব, বললো যে মেট্রো আছে, তো এয়ারপোর্টের পাশেই মেট্রো, তো মেট্রোতে 20 টাকা করে টিকিট কেটে অ্যারো সিটিতে আসলাম। এসে এখান থেকে খুঁজতে খুঁজতে দেন হচ্ছে একটা দোকানে, ফার্স্ট যে দোকানে চাইছি ওখানে 1,000 টাকা করে, তারপর লাস্ট সে 800 পর্যন্ত নামছে সিম। পরে সেখানে করি না, আরেকটা দোকান যে পরে 700 দিয়ে সিম নিছি আর কি। সিম নিয়ে আ- দেন হচ্ছে 5-6টা হোটেল ঘুরলাম যে কম প্রাইসে পাওয়া যায় কিনা। তো 1300 নিচে কেউ এসি নামতেছিল না, মানে এসি রুম 1300 নিচে কেউ দিবে না। পরে খুঁজতে খুঁজতে পরে একটা পাইছি 800 রুপিতে এসি, এটাই সেটা। আচ্ছা বাট এখান থেকে মুভ করবো, কারণ এখানে যে খাবারের ব্যাপারগুলা, এই তাদের খাবারগুলা স্মেল নিতে পারি না, মানে ক্ষুধা পেটে এই জন্য খাইতে হয় জোরপূর্বক। স্বাদ পাই না, স্মেল ভাল লাগে না, কেমন একটা, মানে খাইলে যেমন পেটে মোড়ানি মোড়ানি একটা অবস্থা হয় আর কি। তো এই জন্য এদিক থেকে মুভ করে সবাই বলতেছে যে পাহাড়গঞ্জে যাইতে, ওইদিকে নাকি হচ্ছে টুকটাক বাঙালি খাবার পাওয়া যায়, বা ম্যাক্সিমাম বাংলাদেশিরা আসলে ওইদিকেই থাকে। তো এই জন্য আগামীকালকে ওইদিকে মুভ করবো। আগামীকালকে পাহাড়গঞ্জে যাবা, সো এখন কোথায় আছো, লোকেশনটার নাম কি? এখন হচ্ছে মাহিপালপুর বাইপাস। আবার বলো একটু। মাহিপালপুর বাইপাস। মাহিপালপুর বাইপাস, তোমার বাইপাস, আচ্ছা আচ্ছা। সো তোমার, এবং কোন হোটেল এটা, এই যে যে এটার হোটেল, নাম হচ্ছে হোটেল আমান। হোটেল আমান, আচ্ছা আচ্ছা, মানে 3 এটা স্টার তোমার, টাইপের হোটেল আর কি। আচ্ছা আচ্ছা। সো তোমার আম, মনে হচ্ছে টেলিভিশনও মনে হয় তারা দিছে তোমাকে পিছনে, যেটা এটাকে কিসের স্ক্রিন মনে হচ্ছে। জি আচ্ছা আচ্ছা, জি। সো তোমার, বাট তুমি আসার, নষ্ট টেলিভিশন নষ্ট। আচ্ছা আচ্ছা, এটা চলে না, আচ্ছা তার জিজ্ঞেস করছো এটা কি কেন চলে না? তাদেরকে বুঝি কি, না ভাইয়া। তাদেরকে কি জিজ্ঞেস করছো এটা কেন চলে না টেলিভিশনটা? না আমি জিজ্ঞেস করি নাই, কারণ আমি এমনি তো ইউজ করি না, জাস্ট একবার রিমোট নিয়ে ট্রাই করলাম, দেখলাম যে চলে না। পরে আর আমি তাদেরকে জিজ্ঞেসও করিনি। আচ্ছা আচ্ছা, দ্যাটস ফাইন। তোমার এই, সো তুমি ওই দিক থেকে তুমি, তোমার সাথে কি আর কেউ ছিল নাকি, যে তুমি বললা যে আরো কেউ আছে মনে হয়, না তোমার সাথে না, কি কেউ ছিল? ওই আমার মানে এক বড় বড় ভাই আছে, তিনি হচ্ছে এর আগে অনেকবার আসছিল দিল্লিতে। হুম হুম। তো উনি আমারে বললো যে পাহাড়গঞ্জে আর কি হচ্ছে বাঙালি হোটেল টোটেল থাকে এগুলো আর কি। পাহাড়গঞ্জ, আচ্ছা। সো সো যেটা হবে তাহলে, তুমি কয়দিন থাকবা? তুমি 11, আজকে আসছো, গতকালকে আসছো, তোমার তোমার হোটেল কস্টিং হলো 900 করে পার পার ডে, তুমি থাকবা হইলো 800 রুপি আর কি। 800 রুপি, আচ্ছা। 800, তোমার তুমি কি 1 সপ্তাহের মতো আছো তাহলে? 20 তারিখ পর্যন্ত আছে। 20 তারিখ, আচ্ছা, 20 তারিখ 20 তারিখে পর্যন্ত আছো। রিটার্ন টিকিট। তাহলে তোমার টোটাল কতদিন হইলো? 10 দিন। 11 তারিখ থেকে 20 তারিখ, 10 দিন। 10 দিনে তোমার প্রায় তাহলে তোমার 8,000 টাকা, 8,000 রুপির মতো যাচ্ছে, জি। যাবে 8,000 রুপি, আচ্ছা 8,000 রুপি, আর বাংলাদেশি টাকায় গেছে তোমার 20,000 টাকা তোমার ফ্লাইটে।
জি। আচ্ছা। আর আর কি কস্টিং আছে? আবার তো খাবার দাবার তো আছেই। খাবার দাবার তো হোটেল থেকে দেয় খাবার না তো। খাবার ডেইলি ৩ বেলা ধরেন ৳৩০০ যায়। ৩০০ ৩৫০। কিন্তু গতকালকে রাতে যেটা খাইছি একটা প্লেট আর নিচ্ছি একটাই ৩৫০। আচ্ছা, কিন্তু আচ্ছা। ওইটা ম্যাক্সিমাম খাবার নষ্ট হয়ে গেছে। একবারে মানে একবারে বাজে আমার কাছে। মানে দেখতে মনে হইছে খুবই ইয়াম্মি বাট টেস্ট একদম বাজে। টেস্ট ছিল না। আচ্ছা। সো গুড। এবং আজকে একটু ঘোরাঘুরি করছো? কোথাও গেছো? দিল্লিতে? হ্যাঁ, আজকে ওই যে হাই কমিশনে গেছিলাম। তো হাই কমিশনার ওইখানে একটা ছেলের সাথে পরিচয় হইছে, নোভা গরিকা। আ ও হচ্ছে অ্যাটাস্টেড পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড করতে আসছিল। তো ওইখানে ওর সাথে কথাবার্তা হইছে। ওই ছেলের সাথে Facebook এ আমার কথা হইছিল। বাট ও যে ইন্ডিয়া আসছে এটা আমি আর জানতাম না। তো ওইখানে দেখা হইলো। পরে ও আর আমি মিলে হচ্ছে হাই কমিশনে ফাইল জমা দিছি। বলল যে আগামীকালকে যে ফাইল মানে ওই যে পুলিশ ক্লিয়ারেন্সটা আরকি নিতে। তো ওই ছেলে বলল যে আ ইন্ডিয়াস গেট আছে এখানে একটা দেখার জায়গার মতো। ঘুরতে ওইখানে যাবে। তো ওর সাথে আরকি ওইখানে গেছি। পরে বলছে আবার রেড ফোর্টেও ঘুরবে। পরে আমি বললাম যে, "ভাই আমার আজকে আর হচ্ছে না। আমার আবার একটু আ প্রিপারেশন নিতে হবে। রাতে আমার ইয়ে আছে, একটা ইন্টারভিউ আছে।" তো এটা বইলা আমি পরে ওইখানে চলে আসছি। আচ্ছা, আচ্ছা। ওই উনিও কি ব্যাচেলরের জন্যে? নোভা গরিকার যিনি? হ্যাঁ, ও ও ব্যাচেলর এর জন্য। কি একটা ম্যানেজমেন্ট জানি নোভাগোরিকাতে। আচ্ছা, মোস্ট পসিবলি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট তোমার হওয়ার কথা। আ সো হাই কমিশনে কি কাজ ছিল আজকে? কি ওই যে হইছে পুলিশ তোমার ক্লিয়ারেন্স একটু। অ্যাটেস্টেশন এটা বাংলাদেশের, এটা কি পাহাড়গঞ্জে হাই কমিশন? না, না এটা হচ্ছে আ কি বাসান্ত বিহার সামথিং এরকম বলে বাসন্ত ওইদিকে। বিহারে। আচ্ছা, বাসন্ত বিহারে। আচ্ছা, হ্যাঁ। তার মানে তোমার কি আমার মেট্রো। ওখান থেকে ওইখানে হচ্ছে ৳২৪০ উবার ভাড়া নিছে। উবারে গেছো তুমি? আচ্ছা। তোমার ইউজুয়ালি একটা মেট্রো স্টেশন আছে মনে হয় তোমার আ বসন্ত বিহারে। ওইদিক থেকে তোমার এইদার ট্যাক্সি বা তোমার উবার দিয়ে যাওয়া যায়। খুবই কাছে। ভালো করে চিনি না তো। আবার যদি বন্ধ হয়ে যায় হাই কমিশন এইজন্যই আরকি চিন্তা করলাম যে ডাইরেক্ট উবারে চলে যাই। তুমি কয়টায় গেছো তোমার হাই কমিশনে? আমি ১০ টার দিকে বের হইছি। না, না ৯:৩০ টার দিকে বের হইছি। ওইখানে পৌঁছাইছি ১০:১০, ২০ এরকমের সময়। পরে ওখানে দারোয়ান গেটে একটা দারোয়ান ছিল, পুলিশ অফিসারে মেবি। তো সে একটা টোকেন দিয়ে বলল 11:30 টায় আসতে। পরে হুম। 11:30 টায় ঢুকলাম। ঢুকার পরে হচ্ছে ওইখানের একজন অফিসার ভিতরের অফিসার বলল যে ১২টা পর্যন্ত বসতে। পরে ১২টা পর্যন্ত বসার পরে দেন হচ্ছে আ একজন অফিসার আসলো। আইসা বলল যে, "ঠিক আছে পে করতে ৳১৮০ করে। আর হচ্ছে আ ফ আ পুলিশ ক্লিয়ারেন্স এর সাথে ফটোকপিও লাগবে। আচ্ছা, ফটোকপি বা আ স্ক্যান কপি। আমার কাছে ফটোকপি, স্ক্যান কপি ছিল না। পরে আবার এখান থেকে বের হইলাম। বের হয়ে প্রায় ২-২.৫ কিলোমিটার মতো যায়া আ ফটোকপি করে দেন আবার আসছি। আসার পরে দেখি গেট বন্ধ, ঢুকতে দেয় না। পরে প্রায় ১৫-২০ মিনিট দাঁড়ায় ছিলাম। পরে তারা সিকিউরিটি গার্ড অ্যাম্বাসেডর না কারে কল দিছে। বলল যে, "বাংলাদেশ से लोग आया है।" পরে হুম। আ ঢুকতে দিচ্ছে। পরে যেয়ে অ্যাটেস্টেড মানে ওই জমা দিয়ে পরে বের হয়ে আসছি। আচ্ছা, তুমি বাংলাদেশ থেকে কি এগুলা কপি করে নিয়ে যাও নাই? না কপি বা হচ্ছে এই এক্সট্রা যে ফটোকপি বা স্ক্যান কপি লাগে এটা জানতাম না। আমার কাছে তো ওই যে ট্রান্সলেশন কপি আছে আর হচ্ছে এই মেইন কপি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো তোমার ৳১৮০ তোমার লাগছে যেটা, কিভাবে পে করছো তোমার? ক্যাশে? কার্ডের থ্রুতে পে করতে হয়। ক্যাশের কোনো সিস্টেম নাই। তোমার কি কার্ড ছিল? কার্ড আছে তোমার? হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্ড আছে। স্টেট ব্যাংক ট্রাভেল অফ কার্ড। ইন্ডিয়ার কার্ড আছে তোমার। আচ্ছা। মানে এটা এটা ওই কি যে তোমার ভিসা করানোর সময় ইন্ডিয়ার ভিসা করানোর সময় ডলার এন্ডোর্স করছিলাম। তখন এই কার্ডটা দিছিল। ওইটা কি বাংলাদেশ থেকেই করা যায় কার্ডটা যেটা? হ্যাঁ, বাংলাদেশ থেকেই করা যায়। এটা কোথায় কারা করে দেয় এটা? এটা হচ্ছে ওইখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ২-৩ টা ব্রাঞ্চ আছে। গুলশানে আছে, তারপর হচ্ছে দিলকুশাতে আছে। বাট আমি করছি মেইনলি হচ্ছে আইব্যাক এর ভিতর থেকে। আ ফাইল জমা দেওয়ার প্রায় ০.৫ ঘন্টা আগে। আচ্ছা। সো তোমার চার্জ করছে তারা এটার জন্য? হ্যাঁ, এক্সট্রা ৳২,০০০ নিছে। ৳১৭,০০০ ডলারে ঢুকাইছিলাম $১৫০ আর তারা নিছিল ৳১৯,০০০ আমার। ১৯,১০০ না ২০০ কত জানি নিছিল। সঠিক মনে নাই। ৳২,০০০ আচ্ছা, র মতো এক্সট্রা নিছে। আচ্ছা। সো এটাতে তুমি কি তোমার এটার ফেসিলিটিস কি? তুমি কি এটিএম এ গিয়ে টাকা উঠাইতে পারতেছো? নাকি শুধু আ অনলাইনে পে করা যায়?
এটিএম এখনো ট্রাই করি নাই, এটা দিয়ে হচ্ছে ওই ডলার এক্সচেঞ্জ করার সময় ওনাদের দিছি, ওনারা এটারে করে 100 বলছি কত করবে, আমি বলছি $100, তো ওনারা এটারে পাঞ্চ করে আমার থেকে পাসওয়ার্ড নিয়ে দেন $100 নিয়ে আমাকে হচ্ছে আর কি রুপি দিস। এটিএম এখনো ট্রাই করি না এটা। এটা 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 কোথা থেকে করছো তুমি? তোমার কোন ব্রাঞ্চ থেকে বললা মানে কার্ডটা কার্ডটা? আইভ্যাকের ভিতরে করা যায়, এই যমুনা আইভ্যাকের ভিতরে। যমুনা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে করা যায়, মানে আচ্ছা ফাইল জমা দিবেন না ইন্ডিয়ার ভিসার জন্য, এই সাইডে ফাইল জমা আছে অনেক বড়, তো এক সাইডে হচ্ছে উপরে লেখা ডলার এন্ডোর্সমেন্ট, ওইখানে গেলে তারা করে দেয়। প্রায় সময় নেয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নেয়, অনেক প্রসিডিউর থাকে, সিগনেচার অনেক থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ইন্ডিয়ান ভিসা যখন করাইছো তুমি তখন তখন এটা করাইছো আর কি। জি, তোমার তোমার ইন্ডিয়ান ভিসা কতদিন লাগছে? আমার 1 মাস লাগছে, ওয়েট করতে হয়েছে 1 মাস। 1 মাস ওয়েট করতে হয়েছে, সাবমিট করার পরে তোমার 1 মাস লেগে গেছে। জি। আচ্ছা আচ্ছা। সো ইউজুয়ালি কি এতদিন লাগে? 1 মাসের মধ্যে তারা ডেট দেয়, ডেলিভারি ডেট 1 মাসের মধ্যে দেয়। আমাকে যেদিন ডেলিভারি ডেট দিছে আমাকে তার একদিন আগেই মেসেজ দিছে যে আপনার পাসপোর্ট কালেক্ট করেন। আচ্ছা আচ্ছা। এবং তুমি যেটা বললো তোমারটা কি সিঙ্গেল এন্ট্রি ছিল নাকি তোমার কি ছিল? কোন ধরনের ভিসা ছিল? আমার মাল্টিপল এন্ট্রি ছিল। মাল্টিপল এন্ট্রিজ। সো মাল্টিপল এন্ট্রিজ হইলে তোমার এটার সুবিধাটা কি অন্যান্য? আমি যতদিন আমার ভিসার মেয়াদ আছে 6 মাস, এই 6 মাসে হচ্ছে আমি যতবার খুশি ততবার আসতে পারবো, যেতে পারবো। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। তো তোমার কি এটার জন্য কি তোমার আলাদা করে পে করতে হয়েছে এটার জন্য? তোমার এক্সট্রা পে করতে হয়েছে? না, না, আমার ওই 824 টাকাই ট্যুরিস্ট ভিসার জন্য যেটা পে করতে হয়। 824 টাকা? শুধু 824 টাকা দিয়ে তুমি পাইছো? হ্যাঁ। এডিশনাল কোনো কস্ট লাগছে এটার জন্য? না, আমার এডিশনাল কষ্ট লাগে নাই, বাট ওই যে কেউ যদি নিজে নিজে করে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে আইব্যাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে সময় লাগে, তো এজেন্সি থ্রুতে করায়। তো আমার আব্বুর এক পরিচিত লোক ছিল, তো ওনার থ্রুতে হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিচ্ছি, বাট আমার টাকা দিতে হয়নি, আমি জাস্ট 824 টাকা দিচ্ছি। 800? আচ্ছা, গুড। সো সেক্ষেত্রে তোমার তো মাল্টিপল ভিসাও পাইলা, আমার তোমার এডিশনাল কোনো এক্সপেন্সেস হয় নাই। দ্যাটস গুড। জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রাতুল। মনে হয় তোমার তোমার যে ইনফরমেশন শেয়ার করলা তুমি, সো